কর্ণফুলী সরকারি কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মনোয়ারা, প্রভাষক, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা থেকে তোমাদের আরও একটি নতুন অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে যার যার অবস্থানে ভালো আছো। কোভিড পরিস্থিতির কারণে শ্রেণী কার্যক্রম না থাকলেও তোমাদের পড়াশোনা তো আর থেমে থাকেনি। সুতরাং তোমাদের এখন করণীয় হচ্ছে মনোযোগ সহকারে অনলাইন ক্লাসগুলো ফলো করা। অনলাইন ক্লাস করার কারণে তোমাদের কিন্তু বাড়তি অনেক সুবিধা হচ্ছে। সেটা পড়া একবার না বুঝলে বারবার দেখতে পারছো এবং বুঝে নিতে পারছো এবং নতুন একটা প্রযুক্তির সাথে তোমরা সম্পৃক্ত হচ্ছ। আচ্ছা, এখন আসো পড়াতে চলে যাই। আজ ম্যাডাম তোমাদের পাঠ্য বই সমাজবিজ্ঞান পরিচিতি প্রথম পত্রের ৪র্থ অধ্যায় থেকে পাঠদান করব। এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে সমাজবিজ্ঞানের মৌলপ্রত্যয়, যেটা আমরা আগের ক্লাসগুলোতেও পড়েছি। গত ক্লাসে ম্যাডাম তোমাদের পড়িয়েছিলাম বিভিন্ন সমাজের তুলনা, সমাজ সম্পর্কে ধারণা এবং বিভিন্ন সমাজের তুলনা। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে ধারণা, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় রিলেশনশিপ বিটুইন কালচার অ্যান্ড সিভিলাইজেশন। আচ্ছা, এখন আসো আমরা সংস্কৃতি এবং সভ্যতা জানার আগে সংস্কৃতি বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখো, সংস্কৃতি বলতে বোঝায় ঐতিহাসিকভাবে সৃষ্ট এমন এক প্রতীক ব্যবস্থা যার ভিতর দিয়ে জগৎ সম্পর্কে আমাদের কি হয়, জ্ঞান, বিশ্বাস ও ভাবনা তৈরি হয় এবং এর কি করে আদান প্রদান ঘটে। কেমন আমাদের বিশ্বাসের উপর দাঁড় করিয়ে কিন্তু আমরা এই ভাবনাতে আমাদের কি হয়, বিশ্বাস ও ভাবনা তৈরি হয় এবং এর আদান প্রদান ঘটে। সংস্কৃতি মানুষের সাথে মানুষের কি করে, যোগাযোগের ভিত্তি স্থাপন করে। সাধারণভাবে সংস্কৃতি বলতে আমরা বুঝি মনের সুন্দর রূপ, অনুশীলনে অর্জিত জ্ঞান, বুদ্ধি, উৎকর্ষতা। সংস্কৃতি মানুষ বলতে বুঝি এমন ব্যক্তি যার রয়েছে পরিশীলিত চিন্তা, রুচি ও আচরণ। আচ্ছা, এখন দেখো আমরা সামাজিক বিজ্ঞানে সমূহের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হিসাবে আমরা সংস্কৃতিকে পেয়ে থাকি। কেমন সমাজবিজ্ঞানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে সমাজের মতোই সংস্কৃতিটা। সংস্কৃতিকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীরা কি করেছেন, বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। সংস্কৃতির শুরু কখন তা বলা না গেলেও এটি ঠিক যে, অর্থাৎ সংস্কৃতি কখন শুরু হয়েছে সেটা বলা না গেলেও কিন্তু এটা ঠিক যে ভাষার ক্রমবর্ধমান বিকাশের সাথে সংস্কৃতির বিকাশ কি ওতপ্রোতভাবে যুক্ত ছিল। অর্থাৎ ক্রমবর্ধমান বিকাশের সাথে সাথে সংস্কৃতির বিকাশটা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। সংস্কৃতির বিকাশে ইনোভেশন অর্থাৎ নবীভবন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি সংস্কৃতির নতুন কি করে, এই ইনোভেশনের মাধ্যমে মানুষ কি করে, এটি সংস্কৃতিতে নতুন কোনো চিন্তা, ঘটনা বা কাজের অন্তর্ভুক্তিকে নির্দেশ করে, অর্থাৎ নতুন কাজ করার অনুপ্রেরণা মানুষের ভিতরে জাগ্রত করে। দেখো, এক সমাজ থেকে অন্য সমাজে সংস্কৃতির ধরনের ভিন্নতা থাকলেও, অর্থাৎ এক এক সমাজে এক এক ধরনের সংস্কৃতি আমরা দেখতে পাই। তো এক সমাজ থেকে অন্য সমাজে সংস্কৃতির ধরনের ভিন্নতা থাকলেও সাধারণত কিছু বৈশিষ্ট্য সকল সংস্কৃতিতেই কিন্তু বিদ্যমান। অর্থাৎ সব সংস্কৃতির মধ্যে কিন্তু আমরা কিছু কমন বৈশিষ্ট্য দেখতে পাই। যেমন ধরো ভাষা, মূল্যবোধ, তারপরে শ্রেয়বোধ, অনুমোদন প্রভৃতি। এই সবই হলো সংস্কৃতির প্রধান উপাদান। এটা আমরা সকল সংস্কৃতিতেই বিকাশমান এবং সকল সংস্কৃতি বিকাশমান ও পরিবর্তনশীল। এটা সব সংস্কৃতির ক্ষেত্রেই, সব দেশের ক্ষেত্রেই এই সংস্কৃতির অবস্থানটা প্রযোজ্য। আচ্ছা, এখন দেখো সংস্কৃতি বলতে আমরা আরেকটু ব্যাপক অর্থে সংস্কৃতিটা একটু জানি। সংস্কৃতিটা কিভাবে আসলো এবং সংস্কৃতি শব্দটা কি হলো, অথবা সংস্কৃতিটা আসলে কি, এই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করি। সংস্কৃতি
একটি ব্যাপক প্রত্যয়। কেমন, একটা ছোটোখাটো পরিসরে কিন্তু এটা চিন্তা করা যাবে না, এটা এই প্রত্যয়টা হচ্ছে ব্যাপক। সংস্কৃতি হচ্ছে যাকে আমরা ইংরেজিতে বলতে পারি ওয়ে অফ লাইফ বা জীবন ধারণের পদ্ধতি। এই অর্থে কোনো সমাজের সংস্কৃতি বলতে ওই সমাজের মানুষের জীবনযাত্রা প্রণালীকে কি করা হয়, বোঝানো হয়ে থাকে। আচ্ছা দেখো, কালচার শব্দটির উৎপত্তি হয়েছে লাতিন শব্দ কলার থেকে। ইংরেজিতে কালচার শব্দটির অর্থ ছিল কর্ষিত ভূমিখণ্ড, কর্ষিত ভূমিখণ্ড অর্থাৎ চাষযোগ্য যে ভূমিখণ্ড সেটাকে বোঝানো হয়েছে। এর অর্থ হলো কর্ষণ বা চাষ। এর অর্থটা কি, কর্ষণ বা চাষ। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে সংস্কৃতি বলতে বোঝায় কর্ষণের মাধ্যমে কিংবা সংস্কারের মাধ্যমে বা মার্জনার মাধ্যমে প্রাপ্ত বিষয়। মানুষের জীবনের সব দিকগুলোই সংস্কৃতির অন্তর্ভুক্ত। মানুষের জীবনে দেখো যা কিছু করে সব কিছু কিন্তু তার সংস্কৃতির অন্তর্ভুক্ত। সমাজের সদস্য হিসেবে মানুষ সমাজ থেকে যা কিছু অর্জন করে তাই সংস্কৃতির অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন দেখো এই আমরা জানলাম যে কিভাবে সংস্কৃতি শব্দটা অর্থাৎ কালচার শব্দটা কিভাবে এসছে, এটা আমরা জানলাম। এখন দেখো এটা গোড়াপত্তন কোত্থেকে এসছে, কিভাবে হয়েছে সেটা আমরা একটু জানি। গোড়াপত্তনটা হচ্ছে 1600 শতকের শেষের দিকে ইংরেজি মনীষী ফ্রান্সিস বেকন সর্বপ্রথম ইংরেজি সাহিত্যে কালচার শব্দটি ব্যবহার করেন। সর্বপ্রথম কে, বেকন। কেমন, গোড়াপত্তনটা হয় 1600 শতকের শেষের দিকে। ইংরেজি মনীষী ফ্রান্সিস বেকন সর্বপ্রথম ইংরেজি সাহিত্যে সর্বপ্রথম কালচার শব্দটি কি করেন, ব্যবহার করেন। এখন দেখো তোমাদেরকে ম্যাডাম স্লাইডের মাধ্যমে বিষয়গুলো লিখে দিয়েছি। তারপর সমাজতাত্ত্বিকদের অভিমত কিছুটা ম্যাডাম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা খেয়াল করে শোনো। নৃবিজ্ঞানী টেইলর প্রিমিটিভ কালচার গ্রন্থে অর্থাৎ তার একটা লিখিত বই যেটার নাম হচ্ছে প্রিমিটিভ কালচার গ্রন্থে বলেছেন, জ্ঞান বিজ্ঞান, আচার বিশ্বাস, শিল্পকলা, নীতিবোধ, আইন কানুন এবং অনুশীলন ও অভ্যাস যেসব মানুষের কোনো একটি সমাজের পরিবেশে আয়ত্ত করে নেয়। অর্থাৎ নৃবিজ্ঞানী টেলর বলছেন যে মানুষের জ্ঞান বিজ্ঞান, আচার বিশ্বাস, শিল্পকলা, নীতিবোধ, আইন কানুন, অনুশীলনের অভ্যাস মানে যে কোনো একটা সামাজিক পরিস্থিতির যে পরিবেশে, সমাজের পরিবেশে সে আয়ত্ত করে নেয়, তাহলে সেটাকে উনি কালচার বলছেন। কেমন, নৃবিজ্ঞানী টেলর। আবার দেখো অন্যদিকে ব্রিটিশ সমাজবিজ্ঞানী অ্যান্থনি গেরিংস সংস্কৃতি বলতে কোনো গোষ্ঠীর মধ্যে বিদ্যমান মূল্যবোধ ও আদর্শ এবং বস্তুগত দ্রব্যকে বুঝিয়েছেন। অর্থাৎ সমাজবিজ্ঞানী অ্যান্থনি কি বলছেন, সংস্কৃতি বলতে কোনো গোষ্ঠীর মধ্যে বিদ্যমান মূল্যবোধ, যেমন ধরো কোনো গোষ্ঠী, যেমন ধরো তোমরা ট্রাভেল যারা আছো, তোমাদের যে কালচারটা সেটা তোমাদের মধ্যেই বিদ্যমান এবং তোমাদের আদর্শের মধ্যেই সীমাবদ্ধ। তো ঠিক এই বিষয়টাই অ্যান্থনি বুঝিয়েছেন, সমাজবিজ্ঞানী অ্যান্থনি। সংস্কৃতি বলতে কোনো গোষ্ঠীর মধ্যে বিদ্যমান মূল্যবোধ ও আদর্শ এবং বস্তুগত দ্রব্যকে বুঝিয়েছেন, কারণ সব দ্রব্য কিন্তু সব কালচারে যায় না এবং সবাই ব্যবহার করে না। এই গেল তোমাদের অর্থাৎ সংস্কৃতি বলতে কি বুঝি আমরা। এখন আসো আমরা সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ একটু জানি। অর্থাৎ সংস্কৃতির বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি, ম্যাডাম স্লাইডে তোমাদেরকে দিয়ে দিয়েছি সংস্কৃতির বৈশিষ্ট্য। তো তারপরে ম্যাডাম একটু বুঝিয়ে দিচ্ছি সংস্কৃতির বৈশিষ্ট্য কি। আচ্ছা, এখন দেখো সংস্কৃতি শিক্ষণীয় বিষয়। কেমন, এটা তো ভুল নাই যে সংস্কৃতিটা শিক্ষণীয় বিষয়। সংস্কৃতি সামাজিক অবস্থা থেকে সৃষ্ট। সংস্কৃতিটা কোত্থেকে সৃষ্ট, সামাজিক একটা অবস্থা থেকে। সংস্কৃতি পরিবর্তনশীল, এটা কখনো কোথাও থেমে থাকে না। কেমন, সংস্কৃতিটা হচ্ছে পরিবর্তনশীল, এটা থেমে থাকে না, এটা তো বুঝতে পারছো তোমরা। তারপর সংস্কৃতি সামাজিক অবস্থা দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। কি দ্বারা পরিচালিত হয়, সামাজিক অবস্থা দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। নাম্বার 5-এ দেখো সামাজিক অবস্থা ভেদে সংস্কৃতির মধ্যে কি হয়, পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন বিদ্যমান তেমনি সামাজিক সমস্যাও বিদ্যমান থাকে। কেমন, আবার দেখো সংস্কৃতি আদর্শগত বিষয়। কেমন, সংস্কৃতিটা কি আদর্শগত বিষয়, এখানে আদর্শগত বিষয় থাকতে হবে, না হলে কিন্তু সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটবে না। তারপরে আবার দেখো সংস্কৃতি অভিযোজন ক্ষমতা বিদ্যমান। সংস্কৃতির মধ্যে কি থাকে, অভিযোজন ক্ষমতা থাকে, বিদ্যমান থাকে, না হলে কিন্তু সংস্কৃতির তোমার বহিঃপ্রকাশটা সঠিকভাবে হবে না।
অর্থাৎ নিজেদের মধ্যে আদান প্রদানটা সঠিক হবে না। তারপর দেখ সংস্কৃতি মানুষকে কি করে, একত্রিত করে। কারণ আমাদের যে কালচারটা আছে সেটা আমাদেরকে কি করে, আমাদেরকে কিংবা ভিন্ন সংস্কৃতির মানুষকে কি করে, একত্রিত করে। সংস্কৃতির মধ্যে কিন্তু আবার দ্বন্দ্ব অনিবার্য, এটাতেও কিন্তু ভুল নাই। সংস্কৃতির মধ্যে আমরা কি দেখতে পাই, দ্বন্দ্ব দেখতে পাই, এটাও কিন্তু অনিবার্য। হ্যাঁ, কিভাবে দ্বন্দ্ব হয়, কালচারের লেক যখন হয়, সংস্কৃতির মধ্যে যখন অসম অগ্রগতি দেখা যায়, অর্থাৎ বস্তুগত সংস্কৃতির অনুপ্রবেশের কারণেই কিন্তু সংস্কৃতির মধ্যে অবস্তুগত সংস্কৃতির সাথে দ্বন্দ্বের ফলে কি হয়, এই যে এই দ্বন্দ্বের কথাই তোমাদেরকে এখানে বুঝিয়েছে। অর্থাৎ মানুষ কি করে, সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব অনিবার্য, তখনই কিন্তু দ্বন্দ্বটা অনিবার্য হয়ে যায়। অর্থাৎ বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি এবং বহি সংস্কৃতির অনুপ্রবেশের ফলে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়ে থাকে। আবার দেখো সংস্কৃতি আদান প্রদান হয়ে থাকে, সংস্কৃতির কিন্তু আবার আদান প্রদানও হয়, সংস্কৃতি কিন্তু এক জায়গায় স্থবির থাকে না। এই গেল আমাদের সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ। এখন আসো সংস্কৃতির উপাদান বলতে আমরা কি বুঝি। সংস্কৃতির উপাদানের মধ্যে আমরা পাই জ্ঞানগত উপাদান, তারপরে আমরা নাম্বার 2-তে পাই বিশ্বাস, নাম্বার 3-তে পাই আদর্শ ও মূল্যবোধ, তারপরে পাই আমরা ভাষা, তারপরে পাই আমরা অনুমোদন, তারপরে পাই আমরা লোকাচার এবং অবশ্য পালনীয় লোকরীতি, তারপরে পাই আমরা প্রতীক, তারপরে পাই জ্ঞান। আচ্ছা, এগুলো তো তোমরা বুঝতে পেরেছো। প্রতীকটা একটু বলে দিই, সিম্বলিং যেটাকে ইংরেজিতে বলা হয় প্রতীক। প্রতীকী অর্থাৎ আমার যে কালচারটা সেটার কিন্তু একটা প্রতীকী থাকবে। যেমন ধরো ভাষাটাও আমরা একটা প্রতীক হিসাবে ধরতে পারি। আমার কালচার, আমি বাঙালি, আমার বাংলা হিসাবে আমার একটা প্রতীকী থাকবে, সেটা হচ্ছে আমার ভাষা। আমার একটা ঐতিহ্য থাকবে, আমার পোশাক পরিচ্ছদের যেটা সিম্বলিং থাকবে, যে আমার পোশাকটা কীরকম, এটাকেই প্রতীকী বুঝিয়েছে। আর জ্ঞান তো তোমরা বুঝতে পারছো, জ্ঞান তো থাকবে, জ্ঞান না থাকলে কিভাবে তোমরা সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটাবে। সুতরাং এই গেল তোমাদের সংস্কৃতি সম্পর্কে জানা, অর্থাৎ সংস্কৃতির উপাদান সমূহ। আমরা বলতে পারি মানুষের শ্রম এবং মেধার ভিত্তিতে বৈষয়িক ও মানব সম্পদের সমষ্টিকেই আমরা সংস্কৃতি বলতে পারি। অর্থাৎ সংস্কৃতির এখন আমরা কি জানলাম, সংস্কৃতি বলতে আমরা কি বুঝি। বিভিন্ন সমাজবিজ্ঞানীরা সংস্কৃতির কি কি বিষয় নিয়ে, সংস্কৃতির কোন কোন দিক নিয়ে আলোচনা করেছেন এবং সংস্কৃতি বলতে কি বুঝিয়েছেন। তারপর দেখো আমরা পড়লাম সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ। এখন আসো আমরা সংস্কৃতির প্রকারভেদ সমূহ পড়ব, অর্থাৎ সংস্কৃতি কত প্রকার এটা একটু জানি। অর্থাৎ সংস্কৃতির প্রকারভেদ অথবা ধরন। সংস্কৃতি হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর হচ্ছে অবস্তুগত সংস্কৃতি, যেটাকে ইংরেজিতে বলা হয় ম্যাটেরিয়াল, নন ম্যাটেরিয়াল। আচ্ছা, বস্তুগত সংস্কৃতিতে দেখো আমরা কি বুঝি। মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যাবতীয় বস্তু সামগ্রী, যেমন ধরো পরিধেয় পোশাক, আসবাবপত্র, তারপরে উৎপাদনের উপকরণ, বাসগৃহ, যানবাহন ইত্যাদি সব কিছুই বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। আবার দেখো অবস্তুগত সংস্কৃতি বলতে আমরা কি বুঝি। মানুষের আচার ব্যবহার, চিন্তা চেতনা, রীতিনীতি তথা মূল্যবোধ, আবেগ, উচ্ছ্বাস ইত্যাদিকে বোঝায়। অর্থাৎ অবস্তুগত সংস্কৃতির মধ্যে রয়েছে অবস্তুগত সংস্কৃতির মধ্যেই রয়েছে বস্তুগত সামগ্রী তৈরির জ্ঞান। অর্থাৎ অবস্তুগত সংস্কৃতির মধ্যেই কিন্তু রয়েছে তোমার বস্তুগত সামগ্রী তৈরির জ্ঞান, ধারণা, প্রত্যয়, অভিজ্ঞতা, কৌশল। কারণ মানুষ যদি প্রথমে চিন্তাতেই তার বিষয়টা না আনে, তাহলে বস্তুগত জিনিসের কিভাবে সৃষ্টি হবে। যেমন ধরো তুমি একটা চেয়ার তৈরি করবে, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমার ধ্যান, ধারণা, তোমার চিন্তায় মননে জিনিসটা কি করতে হবে, তৈরি করে নিতে হবে। তারপরে তুমি সেটা বস্তুগত বিষয়ে রূপান্তরিত করবে। এই গেল আমাদের সংস্কৃতির প্রকারভেদ সম্পর্কে জানা। আচ্ছা, এবার আসো আমরা তোমাদেরকে সভ্যতা, অর্থাৎ সভ্যতা বলতে আমরা কি বুঝি সেটা একটু জানি। সংস্কৃতি আমরা জানলাম, এবার সভ্যতাতে চলে আসো। সভ্যতা বলতে সংস্কৃতির একটি বিশেষ স্তর বা অগ্রগতির ফলককে বোঝায়। কেমন? আর এই সংস্কৃতি হলো সভ্যতার কি প্রাণ, যাকে কেন্দ্র করে সভ্যতার আবির্ভাব ঘটে। দেখো মানব সমাজের নানা ঘাত প্রতিঘাত ও অনুঘাত এবং চড়াই উতরাই পেরিয়ে কি এবং বিবর্তনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, অর্থাৎ ক্রমান্বয়ে যেটা পরিবর্তন ঘটে তাকে বিবর্তনিক প্রক্রিয়া বলে। বিবর্তন তো তোমাদেরকে ম্যাডাম গত ক্লাসগুলোতে পড়িয়েছি, তারপরে বলে দিলাম তোমাদের সুবিধার্থে।
পেরিয়ে বিবর্তনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্রমান্বয়ে অগ্রগতির দিকে ধাবিত হয়েছে। এই অগ্রগতির কারণেই উদ্ভাবিত হয়েছে পরিবার, বিবাহ, আইন, সরকার, ব্যবসা বাণিজ্য, আদর্শ, মূল্যবোধ। মানব জাতির এইসব জীবন আচরণের সম্মিলিত সমন্বয়ই হল সভ্যতা, যা মানব গোষ্ঠীর ভাষা, রাজনৈতিক সংগঠন এবং সামাজিক প্রথা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে কি করে বিকাশ লাভ করে। কেমন আমরা জীবন আচরণের সম্মিলিত সমন্বয়ই হলো হচ্ছে সভ্যতা, যা মানব গোষ্ঠীর কি করে ভাষা, রাজনৈতিক সংগঠন এবং সামাজিক প্রথা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে সেই বিষয়টার বিকাশ লাভ করে। দেখো এখন আসলে সভ্যতা সম্পর্কে একটু জানি, এটা কিভাবে আসলো, কোন শব্দ থেকে আসলো, এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো সভ্যতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিলাইজেশন। শব্দটি লাতিন শব্দ সিভিলস থেকে এসেছে, যার অর্থ হলো নাগরিক। সুতরাং সিভিলাইজেশন শব্দটির অর্থ হলো সুসভ্য নাগরিক সমাজ, যেখানে নগর রাষ্ট্রের কি ঘটেছে, উদ্ভব ঘটেছে, অর্থাৎ নগর রাষ্ট্রের উদ্ভব আমরা দেখতে পাই। আচ্ছা এখন যদি আমরা সভ্যতার সংজ্ঞায় একটু আসি, তাহলে দেখো সভ্যতা বলতে মানব সমাজের উন্নততর অবস্থাকে বোঝায়। সভ্যতা হলো সমাজ সংস্কৃতির অপেক্ষাকৃত উন্নত অবস্থার প্রতীক বা অগ্রগতির ফল। অর্থাৎ আমরা কি করেছি, সভ্যতা বলতে আমরা কি বুঝিয়েছি, যে উন্নততর অবস্থাকে বুঝিয়েছি। কেমন সভ্যতা হলো সমাজ সংস্কৃতির অপেক্ষাকৃত উন্নততর অবস্থার প্রতীক বা অগ্রগতির ফল। উন্নততর জটিল সংস্কৃতির জীবনেরই নামান্তর হলো সভ্যতা, অর্থাৎ সংস্কৃতির যে বহিঃপ্রকাশ সেটাই হচ্ছে সভ্যতা। এখন আসো ম্যাকাইভার এবং পেস এই সভ্যতা সম্পর্কে কি বলেছেন সেটা সম্পর্কে আমরা একটু জানি। সভ্যতা অর্থে ম্যাকাইভার এবং পেস বলেন, সভ্যতা অর্থে আমরা বুঝি মানুষ তার জীবন ধারণের ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য যে যান্ত্রিক ব্যবস্থা, কলাকৌশল এবং সংগঠনের সৃষ্টি করেছে তারই সামগ্রিক রূপ হচ্ছে সভ্যতা। অর্থাৎ মানুষ কি করেছে, সভ্যতার অর্থে ম্যাকাইভার বলছেন জীবন ধারণ ব্যবস্থার নিয়ন্ত্রণের জন্য, অর্থাৎ আমাদের জীবন ধারণ পদ্ধতি গ্রামের অঞ্চলে একরকম, আমাদের একরকম, তাই না? কিন্তু এই যে বিষয়গুলো যখন এই জীবন ধারণ ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য যে যান্ত্রিক ব্যবস্থা, যেমন ধরো কলকারখানা, কেমন কলকারখানা চালাবার জন্য যে কৌশল এবং সংগঠন সৃষ্টি, বিভিন্ন সংগঠন সৃষ্টি, কেমন এই যে স্কুল, বিশ্ববিদ্যালয়, এগুলোর সৃষ্টি, এগুলোই হচ্ছে কিন্তু এগুলোর সামগ্রিক রূপই হচ্ছে কিন্তু সভ্যতা। এই গেল ম্যাকাইভার এবং পেজের সংজ্ঞা। মর্গান তার অ্যানসান সোসাইটি গ্রন্থে বলেন, সভ্যতা হলো বিবর্তন নামক সিঁড়িটির এক শীর্ষ ধাপ, অর্থাৎ ক্রমান্বয়ে পরিবর্তনের যে ধাপ সেটাই হচ্ছে সভ্যতা মর্গানের মতে। যে সমাজে লেখা, ভাষা ও বর্ণমালা আছে, ধাতুর তৈরি ব্যবহার ও লিখিত দলিলের ব্যবহার আছে, সেই সমাজই সভ্য। কেমন যে সমাজে লেখা, ভাষা, বর্ণমালা সব আছে সেটাই তো সভ্য সমাজ। কে বলছে এটা? মর্গান। এবং ধাতুর তৈরি ব্যবহার আছে, তাকেই মর্গান বলছেন সভ্যতা, কেমন সভ্য সমাজ। আবার দেখো সমাজবিজ্ঞানী কান বলছেন সভ্যতা হলো মানুষের বাহ্যিক আচরণ। সভ্যতাটা কি? বাহ্যিক আচরণ, সংস্কৃতির বহিঃপ্রকাশের কিন্তু সভ্যতা। এই বিষয়টা তোমরা মনে রাখবে। আচ্ছা আবার দেখো সমাজবিজ্ঞানী টয়নবী কি বলছেন, সভ্যতা বলতে নীতি, ধর্মীয় ঐতিহ্য এবং আদর্শের এমন এক প্রাতিষ্ঠানিক রূপকে বোঝায় যা এক বা একাধিক সমাজকে প্রভাবিত করে। কি করে? এক বা একাধিক সমাজকে প্রভাবিত করে। এই গেল তোমার সভ্যতার সংজ্ঞা। অর্থাৎ সভ্যতা বলতে আমরা কি বুঝি, সভ্যতা সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানীরা কি বলেছেন, এই বিষয়গুলো আমরা পর্যালোচনা করলাম। বিভিন্ন মনীষীর সংজ্ঞাগুলো আমরা কি করলাম, পর্যালোচনা করলাম এবং জানতে পারলাম। দেখো এখানে আমরা আরেকটু এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা যা জানতে পারলাম সেটা হচ্ছে নগর বিকাশের সাথে সাথে কিন্তু সভ্যতার বিকাশ ঘটে এবং নগর ধ্বংসের সাথে সাথে কিন্তু সভ্যতারও ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। কেমন?
যেমন নীলনদের সময় দেখো, সেই সময় যে সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। কেমন এক একটা সভ্যতা কিন্তু এক এক সময় সময়ের কালে আবর্তে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তো সেই সভ্যতা কিন্তু এখন আর নাই। তো এই বিষয়টাই এখানে বলা হয়েছে যে নগর বিকাশের সাথে সাথে সভ্যতার বিকাশ ঘটে এবং নগর ধ্বংসের সাথে সাথে সভ্যতারও ক্ষয়প্রাপ্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। সবসময় একটা বিষয় গুরুত্ব দিয়ে খেয়াল করবে, সেটা হলো যখনই তোমরা অনলাইন ক্লাসগুলো দেখবে তখন সাথে তোমাদের পাঠ্য বইটা রাখবে এবং রাখার চেষ্টা করবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এই প্রত্যাশা রেখে আজকের মতো ম্যাডাম তোমাদের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।